মাকে একটা চিঠি লিখে কি কোনো ম্যাজিক আছে আমাকে শিখিয়ে দেবে? বাবা উত্তর দেননি। কিভাবে যেন তাকিয়েছিলেন। মানুষটারও বোধ হয় আমার মতোই কষ্ট হয়, কেমন করে একলা তাকিয়ে রয়। দেখেছো মা, আগে কিভাবে যেন জ্বরটা আমার অল্পে যেত সেরে। তখন কি আর জানতাম তুমি সকাল হলেই হারিয়ে যাবে। এখনো জ্বর আসে, তুমি আসো না, বসো না পাশে, দুগাল ভরে দাও না চুমু এঁকে। ডাইনিংটা কেমন যেন এঁটোয় পড়ে থাকে। তোমার যত্ন করা খাবারগুলো কেমন যেন চুপসে গেছে মা। ওদেরও বুঝি তোমায় মনে পড়ে। কিভাবে সব সামলে আমি শক্ত হয়ে আছি, তুমি যদি তা জানতে মা। মনে পড়ে বজ্রপাতের শব্দে যখন ভীত হতো চোখ, তুমি কেমন জড়িয়ে ধরতে, বাড়িয়ে দিতে আঁচল। এই শান্তি সুধার কোথায় পাওয়া যায় মা? তুমি বলতে পারো কোথায় আমার মায়ের শাড়ি, কোথায় আমার মা, কোথায় গেল ঘরের আলো, কোথায় বা সাজসজ্জা? চিঠিটার বুঝি বাড়ছে বয়স। মাও কি তবে বৃদ্ধা এখন? রেশমি চুলও কি ধরেছে পাক? কোথায় আছো মা? এক সুপ্রতিষ্ঠিত ছেলে তার বাবাকে গিয়ে বলছে, বাবা, তুমি না বলেছিলে পিতৃ ঋণ নাকি কোনোদিনও শোধ করা যায় না? তুমি কি জানো তুমি বিগত ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ, আমি আগামী ৩ বছরেই এই পুরো টাকা পরিশোধ করে দিতে পারবো। বাবা এই কথা শুনে মুচকি হেসে বলল, একটা গল্প শুনবি খোকা? ছেলেটা খানিকটা বিব্রত বোধ করলো। মাথা নিচু করে বলল, হ্যাঁ বাবা বলো। তোর যখন ৪ বছর বয়স, আমি তখন ২০০০ টাকা মাসিক বেতনে চাকরি করি। এত কম টাকা দিয়ে সংসার চালাতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে কখনো কাউকে বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি তোর মাকে ভালো রাখতে, সুখে রাখতে। কিন্তু যেবার প্রথম তুই স্কুলে ভর্তি হলি, সেবার আমরা দুজন, মানে আমি আর তোর মা মিলে ঠিক করলাম তোর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের ঠিক কি কি ত্যাগ করতে হবে। তুই যেবার কলেজে উঠলি সেবার অবশ্য আমাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল তোর মা অসুস্থ হয়ে পড়ায়। ওষুধের টাকা জোগাড় করার জন্য দিন রাত পরিশ্রম করে, ওভারটাইম করে, বাসে চড়ে, পায়ে হেঁটে, ঘরমাক্ত হয়ে দুর্বিষহ অবস্থায় বাড়ি ফিরতাম। কখনো কাউকে বুঝতে দেইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুমে একটা বাইক দেখে এলাম। রাতে আমি স্বপ্নেও দেখলাম আমি বাইকে করে কাজে যাচ্ছি। কিন্তু পরদিনই তুই একটা ল্যাপটপ আবদার করে বসলি। তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা, তাই আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা, তোর এখনকার ১ পয়সা। কিন্তু মনে করে দেখ, তুই সেই ১ টাকা দিয়েই বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতি, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনতি, ট্যুরে যেতি, পিকনিক করতি, কনসার্ট করতি। তোর জীবনটা ছিল স্বপ্নের মতো রঙিন। আর তোর থেকে ১০০ টাকা নিয়ে আমি এখন কি করে জানিস? সুগার মাপাই। আমার অনেক কিছু খাওয়া বারণ। আমি মাছ খেতে পারি না, মাংস খেতে পারি না। তোর এত টাকা দিয়ে আমি কি করি বলতো? তাই তোর সেই টাকা দিয়ে আমি স্বপ্নের জাল বুনি, আর সেই স্বপ্নে আমি বাইকে চড়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় যাই। বাবারা নাকি খারুশ হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। বাবারা হয়তো তাদের ভালোবাসা সন্তানের প্রতি প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের দায়িত্ববোধ থেকে কখনো ১ পা বিচ্যুত হয় না। চারিপাশে সারা জীবন অনেক মাতৃবন্দনা শুনবি, কিন্তু কখনো কি পিতৃবন্দনা শুনেছিস?
শুনবি না বাবা, কারণ পুরুষ মানুষের জীবনটাই এমন। তার জীবন যত কঠিনই হোক না কেন, তাকে সেটা সহ্য করতে হয়। সমাজ ভাবে পুরুষ সর্বসহা। আমি অবশ্য পিতৃবন্দনা আশাও করি না। বাবারা শুধু চায় তাদের সন্তানরা ভালো থাকুক। তুই হয়তো আমার কষ্টার্জিত ২৬ বছরে তোর পেছনে খরচ করা টাকা আমাকে আগামী ৩ বছরেই ফেরত দিয়ে দিতে পারবি, কিন্তু আমার যৌবনে যে স্বপ্নগুলো আমি ত্যাগ করেছি, সেই স্বপ্নগুলো কি ফিরিয়ে দিতে পারবি? যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ ঋণ শোধের কথা বলছিস, আমার সেই স্বপ্ন কি কখনো আমি ফিরে পাবো? পাবো না। আর তুই যদি বলিস, বাবা আমি তোমার টাকা নয়, আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দেব, তবে আমি বলবো, বাবাদের ভালোবাসা কখনো ফেরত দেওয়া যায় না। একটা গল্প বলি, সাথে একটা প্রশ্ন করি তোকে। ধর আমি, তুই আর তোর খোকা নৌকোয় করে কোথাও যাচ্ছি। হঠাৎ করে নৌকাটা ডুবতে শুরু করলো। তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি, কাকে বাঁচাবে বলতো? এই প্রশ্ন শোনার পর ছেলেটির মুখ থেকে আর একটা কথাও বের হলো না। বাবা তখন বললেন, ঠিক আছে, উত্তর দিতে হবে না, আমি জানি উত্তরটা। ছেলেরা বাবা হয়, কিন্তু বাবারা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানিস? বাবার কাঁধে সন্তানের লাশ। আমি চাই আমার শেষ যাত্রায় আমি তোর কাঁধে চড়ে যাই, তাতে করে তোর একটা ঋণ অন্তত শোধ হবে, সেটা হলো কোলে নেয়ার ঋণ। পুরুষ কখনো বদলায় না, বদলায় শুধুমাত্র তার দায়িত্ব। বিয়ের পরে নারীরাই সবকিছু হারায় না, পুরুষরাও অনেক কিছু হারায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের হারায়। এর জন্য কিন্তু তার স্ত্রী মোটেও দায়ী নয়। অবশ্য এইসব কারণে আমাদের সমাজ আবার নারীদের দায়ী করতে খুব বেশি ভালোবাসে। বিয়ের আগে অধিকাংশ পুরুষই থাকে কর্মহীন এবং দায়িত্বহীন, শতকরা 90%। তখন তারা বাবা মায়ের দায়িত্বে থাকে, বাবা মায়ের আদরে থাকে। তখন তারা চাইলে যে কোনো সময় যে কারো সঙ্গে আড্ডা দিতে পারে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সময় দিতে পারে। কিন্তু বিয়ের পর একটা পুরুষের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। পরিবারের দায়িত্ব, সংসারের দায়িত্ব, সন্তানদের দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব। এত দায়িত্বের মাঝে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের আগের মতো সময় দেয়া হয় না। সেই সকাল 10টায় বের হয়ে যাওয়া, সকাল 10টা থেকে 5টার অফিস, তারপর অফিস শেষে এই জ্যামের শহরে জ্যাম ঠেলে বাসায় ফেরার যুদ্ধ। বাসায় ফিরে পরিবারকে একটু সময় দেয়া, সারাদিন অপেক্ষারত স্ত্রীকে একটু সময় দেয়া, এই যে বাবা বলে বুকে ঝাঁপিয়ে পড়া আধো আধো বুলির ছোট্ট সোনাটিকে কোলে জড়িয়ে না, এসব করতে করতেই তো রাত পেরিয়ে আবার ভোর হয়ে যায়। তারপর পরের দিন আবার একই রুটিন। এই যে এত কঠিন একটা জীবন একই রুটিনে বারবার চলতে থাকে, এই কঠিন জীবনে এই অল্প সময়ের মধ্যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবকে কি আগের মতো সময় দেওয়া যায় বলেন? কতটুকুই বা সময় দেওয়া যায়? পুরুষরা তো মেশিন নয়, তারাও মানুষ। বিয়ের পরের জীবন আর আগের জীবন কিন্তু এক নয়। তাই বিয়ের পরে অনেকেই পুরুষদের বলে বউয়ের কথা উদ্বোস করে, বউয়ের কথা শুনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে সময় দেয় না, বউ তাবিজ করেছে, পানি পড়া খাইয়েছে, ইত্যাদি নানা ধরনের কুসংস্কার। আসলে বিয়ের আগের জীবনের দায়িত্ব এবং পরের জীবনের দায়িত্ব কেমন হয় একটু ভেবেই দেখুন না। একটা মানুষের পক্ষে কত দিক সমানভাবে দেখা সম্ভব বলুন তো? মানুষ তো আর মেশিন নয়, পুরুষ তো আর মেশিন নয়।